আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। তো চ্যানেলটা যদি ভালো লাগে, মনে হয় যে সাবস্ক্রাইব করার মতো, তো সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রসঙ্গ আমাদের বন্ধু দেশ ভারত। ভারতের প্রসঙ্গ আজকে কেন এনেছি সেটার নাম্বার ওয়ান কারণ হচ্ছে সীমান্তে আবারও আপনার হত্যা হয়েছে। আমাদের বাংলাদেশের একজন ভাইকে ইন্ডিয়ান বিএসএফ এর যারা সেনা সদস্যরা আছে তারা গুলি করে মেরে তার লাশটাই নিয়ে চলে গেছে। আর আরেকজন ভাই, তাকেও আটক করে তারা নিয়ে গেছে। আজকে 3 দিন হয়ে গেছে যে ভাইটি মারা গিয়েছে, তার আসলে লাশটা এখনো ভারত থেকে আনতে পারেনি তার পরিবার। তো ঘটনা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা ও হচ্ছে আপনার লালমনিরহাট যেই এলাকা আছে সেখানে। তো এলাকাবাসীর যেই সূত্রের বরাত আর কি, আপনার যেই বাবলু মিয়া এবং সাইফুল ইসলাম, তো নিহত যেই ভাইটি আমাদের, তার নাম হচ্ছে বাবলু মিয়া। বাবলু মিয়া একজন কৃষক মানুষ। তিনি বেসিক্যালি আপনার গরুর যে আছে, মানে গরু আছে তার, বা সাইফুল ইসলাম যে ছেলেটা আছে যে এই মুহূর্তে বিএসএফ এর কাছে আটক আছে, সেও গরুর ব্যবসার সাথে জড়িত। আর ব্যক্তিগতভাবে তারা গরু পালন করেন। এখন আপনার গত মঙ্গলবার ভোরবেলায় ডিমলা উপজেলার আপনার পাটগ্রাম এলাকায় আপনার সীমান্তের কাছাকাছি তিস্তা নদীর উজানে বা চরে নিহত বাবলু মিয়া এবং সাইফুল ইসলাম এই দুইজন আপনার ঘাস কাটতে যায়। তো এই এরিয়াটা আপনার বেসিক্যালি যেই এলাকাটাতে তারা ঘাস কাটতেছিল সেটা আপনার ভারতীয় সীমানা যেটা আছে, সীমান্ত পিলারের 772 নম্বর প্রধান ফটকের, এটা বিএসএফ এর তারা দাবি করেছে যেটা তাদের অংশে তারা ঘাস কাটতে গিয়েছে। তো সেইখানে ঘাস কাটার সময় তাদের সাথে গরু ছিল। এখন আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের বিষয়টা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। এটার ব্যাপারে সরকার খুব শক্ত দোনো দেশেরই। তো গরু থাকার কারণে সন্দেহ মনে হচ্ছে তারা গরু চোরাচালানকারী, সে কারণে তারা গুলি করেছে। তো গুলি করাতে বিএসএফ এর তারা বাবলু মিয়া, আপনার 24 বছর বয়সী যে বাঙালি যুবক, সে সাথে সাথে ঘটনাস্থলে মারা যায়। তারপর বিএসএফ এর সেনা সদস্যরা আপনার দৌড়ে এসে সাইফুল ইসলাম যে এই ছেলেটা, বাচ্চা ছেলে 15 বছরে, তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। তো মানে বেসিক্যালি ঘটনাটা ভারতীয় সীমান্তের আর বাংলাদেশের সীমান্তের একদম লাগোয়া যে 772 নম্বর প্রধান পিলার, মানে ভারতের অংশে কিছুটা হয়তো আমাদের ভাইরা গিয়েছিল। তো সেই কারণে ভারতের বিএসএফরা গুলি করে মেরে তারা লাশ নিয়ে গেছে, আরেকজন ভাইকে আটক করেছে। এখন মরহুমের যে পরিবার আছে, বাবলু মিয়ার স্ত্রী রাজিফা খাতুন, তিনি সহ তার পরিবারের দাবি হচ্ছে যে তারা আপনার নীলফামারী জেলা প্রশাসন, তারপর হচ্ছে উপজেলা চেয়ারম্যান, মেম্বার যারা আছেন সবার কাছে গিয়েছেন যে বাবলু মিয়ার লাশটা অন্তত আমাদেরকে এনে দেন। কারণ স্বাভাবিক, যেই ফ্যামিলি থেকে মানুষটা মরে গেছে তাকে তো আর ফিরানো যাবে না, অন্তত লাশটা থাকলে যে না মাটি দিলাম নিজ হাতে, নিজের স্বামীর মুখটা শেষবারের মতো দেখলাম, নিজের সন্তানকে মাটি দিলাম, সেই ফিলিংসের জন্য ওইখানে জেলা প্রশাসন থেকে আসলে ওইরকম কোনো সহযোগিতা দেয়নি। যেটা আপনার ওই এলাকার ইউপি চেয়ারম্যানও বলেছেন যে আসলে এটা তো আপনার প্রশাসনিক সিস্টেমে চলে যায়, যখন একটা লাশ আপনার মানে কোনো দেশে আটক করে তখন এটা রাষ্ট্রীয় সিস্টেমে আনতে হয়। তো এই কারণে বাবলু মিয়ার লাশটা এখনও তারা ফেরত পায়নি। এখন ওটা কি বাবলু মিয়ার লাশ ওইখানে কিভাবে আছে সেটাও তারা জানে না। তাকে কি মানে কি বলে হিন্দু নিয়মে জ্বালাই দেওয়া হয়েছে নাকি কোথাও নিয়ে ফেলে রাখা হয়েছে, এটা নিয়ে তাদের পরিবার খুবই শঙ্কিত। আর যে সাইফুল ইসলামের যে পিতা আছেন তিনিও খুব শঙ্কিত যে তার ছেলেকে ফিরে এনে দেওয়া হোক। তারা আসলে গরু চোরাচালানকারী না, তারা ঘাস কাটতেই সীমান্তে গিয়েছিল। তো প্রশ্ন হচ্ছে, আমার আলোচনার বিষয়, এইসব খবর আপনারা বেসিক্যালি পত্রিকার মাধ্যমে জানতে পারেন। আমি খবরটা দেওয়ার পিছনে একটা কারণ থাকে, একটু পর্যালোচনা। আমার এই চ্যানেলে অনেক ভিউয়ার্স আছেন। দাদা, হয়তো আপনি ইন্ডিয়ান, আপনি হয়তো আমাকে দেখছেন, আপনার সাথে আমার জাতিগত কোনো শত্রুতা নেই, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। কারণ 71 সালে দেশ স্বাধীনের সময় আপনার অবদান ছিল আমার বাংলাদেশের প্রতি। আমরা আপনাদের এখানে গিয়েছিলাম, শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছিলাম, যথেষ্ট করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা খুশি, অন্তর থেকে দোয়া করি আপনাদের জন্য। কিন্তু যেই জায়গাটাতে এসে এই মুহূর্তে ভারত বাংলাদেশের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসাবে দাবি করেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা, সেইখানে এসে এই মুহূর্তে ভারত বাংলাদেশের সীমানাতে যতগুলা বাংলাদেশি মানুষ বিএসএফ এর হাতে গুলিতে নিহত হয়েছে তার 2% বা 1% ইন্ডিয়ান নাগরিক কিন্তু আপনার আমাদের বিজিবির হাতে গুলিতে নিহত হয়নি। এখন আপনার বুঝতে হবে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেইখানে আপনার বেশিরভাগ চোরাচালানি হয়। ভারত যেই পরিমাণ ফেন্সিডিল বাংলাদেশের কাছে বেচা, 9000 কিংফিশার বিয়ার বেচা আপনার পয়সা নিয়ে যায়, ওই সময় বিএসএফ এর লোকেরা আসলে কোথায় থাকে? আমি দেখছি যখনই
কোনো সীমান্তে বাংলাদেশিরা একটা গরুর জন্য ঘাস কাটতে যায় বা গরু চোরাচালানি হয়, এটা স্বাভাবিক, এটা স্বীকার করতে হবে। আর চোরাচালানি কারা করে? ভারত থেকে কেউ পাঠাচ্ছে আর বাংলাদেশ থেকে কেউ রিসিভ করছে, মানে দুই দেশেই চোরাচালানি চক্রটা আছে। কিন্তু কেন আসলে মানে বাঙালিদেরকে আসলে গুলি করা হবে? আমার বাড়ি, অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমার বাড়ি কই, আমি ইতর এলাকার মানুষ, মানে কুমিল্লার মানুষ। তো আমার থানা হচ্ছে বুড়িচং থানা। তো বুড়িচং থানা হওয়ার সুবাদে আমাদের পাশাপাশি কিন্তু ইন্ডিয়ার একটা সীমান্ত আছে, 0 পয়েন্ট আছে। তো ইয়াং বয়সে পোলাপাইন থাকাকালীন সময় মাঝে মাঝে থাকে না, বন্ধু বান্ধব মিলে একটু ফুংনামি চ্যাংরামি করতে, একদিন গেছিলাম বর্ডারে, ওই যে কি পানি পুনি খায় সামান্য, এটা আমি সিরিয়াসলি বলছি কারণ আমার একটা অভিজ্ঞতা আছে। তো যাওয়ার পরে আমি সেখানে দেখছি যে সীমান্ত মানে একবারে এরকম একটা পিলার দেওয়া, এই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ। তো এখানে আপনার বাঙালিরা সাথে ইন্ডিয়ানরা মিলেই কিন্তু মাদক ব্যবসাগুলো হচ্ছে, সবাই সবার মতো করে। আপনার দেখা গেছে যে এখানে ভাগাভাগি করে খাচ্ছে, আর ওই ভাগের একটা অংশ আপনার এক ইন্ডিয়ানের ঘরে বসছিলাম, কি যে পানি পুনি দিছে, খাওয়ার সময় চট করে দেখলাম বিএসএফ আসছে। আসার পরে আপনার ওইখান থেকে আসলে এখানে আমরা যারা ছিলাম তাদের থেকে টাকা, তারপর হচ্ছে মোবাইল, আপনার এগুলো নিয়ে গেছে, তারপর ছেড়ে দিচ্ছে। তো এইখানে নানান ধরনের ব্যবসা কিন্তু আপনার হচ্ছে, যেটার সাথে সরাসরি প্রত্যক্ষভাবে আপনার বিএসএফ এর একটা অংশ এবং ইভেন আমাদের বাংলাদেশের বিজিবির একটা অংশ কিন্তু জড়িত, সবাই না, কিছু একটা অংশ কিন্তু জড়িত, যার কারণে এই ব্যবসাগুলো দু দেশের মধ্যে মানে হয়ে যাচ্ছে। তো এই ধরনের নানান চোরা কারবারি, চোরাচালানির সাথে বাঙালি এবং ভারতীয়রা সরাসরি কিন্তু জড়িত, যার কারণে এটা সম্ভব হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে এই ঘটনাগুলোতে যখন কোনো বাঙালিকে আপনার সীমান্তের ভিতর পান, আপনি চট করে গুলি করে মেরে ফেলেন, যার কারণে ইয়াং জেনারেশন যারা আমাদের মতন বয়সের আছে, আমাদের থেকে জুনিয়র আছে, তারা ভারতের সাথে ভালোবাসার পরিবর্তে আমাদের বাঙালি জাতির মধ্যে একটা বড় অংশ এখন ভারত বিরোধী হচ্ছে। কেন? একটা প্রধান কারণ কিন্তু হচ্ছে বর্ডারে এই বিএসএফ এর গুলিতে এই পর্যন্ত নিহত হওয়ার সংখ্যা, মানুষের সংখ্যা আমার মনে হয় লক্ষ ছাড়াই গেছে। ফেলানিকে কাটাতারে ঝুলানো থেকে শুরু করে যেটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে, এইরকম নানান ধরনের কর্মকাণ্ড ভারত তারা বিভিন্ন সময় বর্ডারে করে থাকার কারণে আমারও ব্যক্তিগতভাবে চরম মানে মেজাজ গরম হয় এই ভারতের মানুষের সাথে, না যারা বিএসএফ এ জব করেন বা এই যে ভারতীয় সেনাবাহিনীর যে সিস্টেম। আরে বাবা, দালালি তুরাও করস, আমাদের বাঙালিরাও করে। গরু চোরা চালানি কি ভারত থেকে না আসলে বাঙালিরা এটা রিসিভ করে? তোদের দেশের মধ্যে যারা আছে তাদের মধ্যে কয়জনকে মারছস? আমি এটা বুঝি না। আমাদের বিজিবির তারা, আমি তো মনে করি যে আমাদের এখান থেকে ওই পরিমাণ মারা না, এখন কি ভয়ে মারা না নাকি আমি এটা বুঝি নাকি, ইন্ডিয়ার কি ভয় পায় নাকি আমাদের বিজিবির? আল্লাহ ভালো জানে ভাই। হ্যাঁ, মানে যে পরিমাণ ইন্ডিয়ানরা, গরুটা তো আসে তাই না, আমি দেখছি গরুটা তো আসে, আসার পরে এটারে পিক করা হয়, তাহলে এখানে তো দুইটা দেশের মানুষই জড়িত, মানে আপনি মেরে ফেলবেন, এত এত সস্তা আসলে। আর যখন আমি এইগুলার পরে যখন আমরা আমাদের রাজনৈতিক নেতাদের মুখে শুনি ভারত বাংলাদেশের মধ্যে খুব বন্ধুত্ব, তখন আসলে জলে এইসব নেতাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আইনি ঝামেলা শুধু, নয়তো কখনো সুযোগ হলে আমার মনে হয় ছাল তুলে ফেলা উচিত ছিল এরকম নেতারা। হ্যাঁ, আপনি যখন রাজনৈতিক ট্যুরে যান আপনারা লাল গালিচার সম্বর্ধনা দেয়, কিন্তু সাধারণ মানুষ যারা বিএসএফ ইন্ডিয়ার বর্ডারে আছে বা বাংলাদেশের বর্ডারে আছে, তাদের নিরাপত্তার জায়গাটা এখন আপনারা নিশ্চিত করতে পারেন। খালি আশ্বাস দেখো না এগুলো কমে যাবে, ঠিক হবে, কিন্তু বন্ধ হচ্ছে। এখনো কি বন্ধ হচ্ছে? প্রতিনিয়ত প্রতি সপ্তাহে 2-4টা লাশ বাংলাদেশের সীমান্ত থেকে ফেলছেন। কেন ভাই আমি বুঝি না। অনেক ভারতের মানুষ আছেন যারা আমার চ্যানেলটা দেখেন, আপনাদের মধ্যে শ্রদ্ধা রেখে বলছে, আপনি বলেন এটা কতটুকু যৌক্তিক দাদা? চোরাচালানটা দুই দেশের মানুষ মিলেই করছে। চোরাচালানি না থাকলে আপনার ভারতের যেই পরিমাণ ফেন্সিডিল, গাঁজা, হেরোইন এগুলো বাংলাদেশের বর্ডারে ঢুকাই দেন, এগুলো কি সম্ভব ছিল? দুই দেশের মানুষ উপকৃত হচ্ছে, আপনারা বিক্রি করতেছেন, আমাদের দেশের মানুষ নিচ্ছে, কাস্টমার আছে দেখে এটা হচ্ছে। এটা আমি আপনি হয়তো ওইভাবে বন্ধ করতে পারবো না, কিন্তু মানুষ হত্যাটা কেন হবে? নানান দিক থেকে এরকম জোর জুলুম, অন্যায়, অত্যাচার তো বিভিন্ন দিকে আছেই, তবে এই বিষয়টা খুবই সেন্সিটিভ। সীমান্ত দেশ, দুইটা দেশ ভালোবাসাবাসী থাকবে, মানুষের মধ্যে মিলামেশা থাকবে, সেখানে চট করে আইসা মানে একটা গুন্ডাগিরি, দাদাগিরি আইসা একটা মানুষটা চট করে মাইরে আপনি চলে যাচ্ছেন, সেটা আসলে কতটুকু যৌক্তিক দাদা? আপনাদের প্রতি আমার প্রশ্ন। আপনি বলবেন যদি আপনি সঠিক একজন মানুষ হয়ে থাকেন, যে বিএসএফ এর এই কর্মকাণ্ডগুলা আসলে কতটুকু যৌক্তিক। আপনি হয়তো ইন্ডিয়ান হতে পারেন, কিন্তু আপনি আপনার বিবেককে টাচ করে বলবেন মানবতার জায়গা থেকে যে এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক। আর ইয়াং জেনারেশন কেন আসলে এখন দিনে দিনে ভারতের প্রতি, আপনাদের প্রতি আমাদের মেন্টালিটি নষ্ট হচ্ছে, এই একটা কিন্তু খুব বিশেষ ইম্পর্টেন্ট রিজন, যে বর্ডারে বাঙালি হত্যা, লাশ নিয়ে চলে গেছে। আপনি দেখেন 3 দিন হচ্ছে ফ্যামিলির লাশটাই ফেরত দিচ্ছে না। মার্চস অন্তত বাংলাদেশের সীমানাত ফালাই দিয়া যায়, বাবা যার পরিবেশে লাশটা নিয়ে যাক। ফিলিংসের জায়গাগুলো খুব এমন। তো আসলে এই কারণেই ভারতের সাথে বাংলাদেশের ইয়াং জেনারেশনের অনেক আছে, রাজনৈতিক কারণে একটা শ্রেণী আছে, সেটা হচ্ছে আলাদা। আমাদের বাংলাদেশের দুইটা শ্রেণী আছে, রাজনৈতিক কারণে কেউ আছে ভারত প্রীতি, কেউ আছে পাকিস্তান প্রীতি। তো যারা রাজনৈতিক কারণে ভারত প্রীতি করে না,
তাদের কথা আলাদা, এগুলো আমরার মধ্যে আছে ভাই, এগুলো ইন্ডিয়ার মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। কিন্তু সাধারণ মানুষ যারা যারা আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ থাকতে চাই, কিন্তু আপনারা থাকার সুযোগটা নাই, সেই ক্ষেত্রে দায়ীটা কে দাদা? আপনার কাছে বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি বুঝতে চাই যে আসলে ভারতে কত পার্সেন্ট মানুষ, আমার যারা লাইভ দেখেন, ভিডিও দেখেন, তাদের মধ্যে কত পার্সেন্ট আসলে মানুষ আছে যাদের মনে মানবতা কাজ করে। তো এই পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালোবাসা হয়ে যাবে। আজ এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।